ওয়েলকাম এভরিওয়ান। আমরা শুরু করেছিলাম ক্লাস 12-এর বায়োমলিকিউলস বা জীবাণুসমূহ। তার মধ্যে প্রথম টপিক ছিল কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের দুটো ভিডিও দেওয়া হয়েছে। গত দুটো ভিডিওতে আমরা কী দেখেছি, যে প্রথম ভিডিওতে কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন ছিল আর কিছু কনসেপ্ট ছিল। সেকেন্ড ভিডিওতে আমরা ফিশার প্রজেকশন দেখেছি, যে কার্বোহাইড্রেটকে কী করে ফিশার প্রজেকশনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা হয়। তো আজকে এটা থার্ড নাম্বার ভিডিও। তো এখানে প্রথমে আমরা সেই কনসেপ্টটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করি। মনে করলেও আমাকে এরকম একটা মলিকিউল দেওয়া ছিল, ড্র করছি, CHO, CHOH, 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 CH2H। জিজ্ঞেস করলো এটা কি মলিকিউল বা কী টাইপের মলিকিউল বা কোন ক্লাসের মলিকিউল সেটা। বা আরেকটা এই ধরনের কোশ্চেন আমাকে দিল, CHO, OH, 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 CH2H। এই ধরনের আমাকে দুটো কোশ্চেন দিল, বললো এটা কী ধরনের টাইপের মলিকিউল বা কোন গ্রুপের মলিকিউল, আর এটা কোন গ্রুপের মলিকিউল। এটা CHO হবে। তো প্রথমেই আমি কি করব, আমি দেখতে পাচ্ছি দু ধরনের ফাংশনাল গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর একটা অ্যালকোহল গ্রুপ আছে। তো আমরা নমেনক্লেচার পড়তে গিয়ে পড়েছি যে অ্যালডিহাইড আর অ্যালকোহলের মধ্যে আমরা অ্যালকোহলকে প্রায়োরিটি দেবো। তাহলে এখানে অ্যালকোহলটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, প্রায়োরিটি পাবে, 1 2 3 4 5 6 হবে। সিমিলারলি এখানেও তাই করব, 1 2 3 4 5 6। তাহলে যেহেতু অ্যালকোহল অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে অ্যালডিহাইডকে আমরা প্রায়োরিটি দেবো। এখানেও অ্যালডিহাইডকে প্রায়োরিটি দিচ্ছি, এখানেও অ্যালডিহাইডকে প্রায়োরিটি দিচ্ছি। তাহলে আমরা বলে দেবো দুটোই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। কিন্তু যখনই আমি এটা বলে দেবো, এই অ্যান্সার দুটোই আমার রং হয়ে যাবে। কেন? তার অ্যান্সারটা হচ্ছে কার্বোহাইড্রেটসের ডেফিনেশনের মধ্যে লুকিয়ে আছে। কার্বোহাইড্রেটসে কী বলেছিলাম, ডেফিনেশনে 3টে কথা। এক হচ্ছে হয় অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকবে। 2 নম্বর বলেছিলাম পলিহাইড্রক্সি হবে, মানে অনেকগুলো OH গ্রুপ থাকতে হবে। আর 3 নম্বর বলেছিলাম যে কাইরাল সেন্টার থাকতে হবে। এবার দেখি এই মলিকিউলগুলোর মধ্যে 3টে প্রপার্টি আছে কি না। প্রথম, অ্যালডিহাইড গ্রুপ আছে, 1 নম্বর তারে ম্যাচ করলো। 2 নম্বর অনেকগুলো OH আছে, দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা, 2 নম্বর পয়েন্টও ম্যাচ করলো। 3 নম্বর কাইরাল সেন্টার কি আছে, এই কার্বনটার কথা ভাবি। এই কার্বনটার একদিকে অ্যালডিহাইড আছে, একদিকে এই গ্রুপ, এই বড় গ্রুপটা আছে, একদিকে OH আছে, একদিকে হাইড্রোজেন আছে, এটা কাইরাল সেন্টার। এই কার্বনেরও সিমিলারলি এদিকে একটা গ্রুপ, ওদিকে একটা গ্রুপ, একটা H একটা OH, এটা কাইরাল সেন্টার। এই কার্বনটাও কাইরাল সেন্টার, এই কার্বনটাও কাইরাল সেন্টার। তাহলে এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেটস। সবসময় দরকারি না যে কার্বোহাইড্রেটসটাকে ফিশার প্রজেকশনে লিখতে হবে, আমরা বোঝার সুবিধার জন্য কার্বোহাইড্রেটকে ফিশার প্রজেকশনে লিখি, কম্পালসারি না। সিমিলারলি এটার মধ্যে 1 নম্বর অ্যালডিহাইড গ্রুপ আছে, 2 নম্বর অনেকগুলো OH, দেখতেই তো পাচ্ছি 5টা OH আছে। কাইরাল সেন্টার আছে। এই কার্বনটা দেখি অ্যালডিহাইড, এদিকে একটা বিশাল গ্রুপ, এদিকে OH, আরেকটা হাইড্রোজেন হবে, এটা কাইরাল, এটা কাইরাল, এটা কাইরাল, এটা কাইরাল। তাহলে এখানেও এই প্রপার্টিগুলো ম্যাচ করছে। তাহলে এই দুটোই হচ্ছে কার্বোহাইড্রেট মলিকিউল। অ্যালডিহাইড কিটোন বললে হবে না, কার্বোহাইড্রেট হচ্ছে একটা আলাদা ক্লাস অফ মলিকিউল, যাদের প্রপার্টিগুলো অ্যালডিহাইডের থেকে অনেকটা আলাদা, তাই এদেরকে একটা আলাদা ক্লাসে ফেলা হয় কার্বোহাইড্রেটস বলে। তো এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেটস। আমরা কেন চিনতে পারছি না, তার কারণ হচ্ছে নর্মাল লেখা আছে, আমরা তো কার্বোহাইড্রেটসকে এভাবে দেখতে অভ্যস্ত। এখন এটাকে যদি এভাবে লিখে দিতাম, বা অন্য কোনো এভাবেই যদি লিখে দিতাম, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিতাম এটা কার্বোহাইড্রেটস। কারণ কার্বোহাইড্রেটসকে আমরা ফিশার প্রজেকশন দেখতে অভ্যস্ত, কিন্তু এটা একটা প্রজেকশন ফর্মুলা। গতদিনও বলেছি প্রজেকশন ফর্মুলা মানে আমি বোঝার সুবিধার জন্য কীভাবে রিপ্রেজেন্টেশন করছি। অরিজিনালি মলিকুলগুলো এই ফর্মেটে থাকে, তো এই ফর্মেটে দেখলেও যেন আমরা চিনতে পারি আমাকে কিন্তু কার্বোহাইড্রেটস দেওয়া আছে। নেক্সট, এবার আমরা আজকে কার্বোহাইড্রেটসের কিছু ক্লাসিফিকেশন করব। কতগুলো গ্রুপ আছে তার উপর ভিত্তি করে করেছিলাম, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, সেগুলো হয়েছে। আজকে কী ধরনের গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপটা কি অ্যালডিহাইড না কিটোন, তার উপর বেস করে আমরা ওদেরকে দুটো ভাগে ভাগ করি। কিসের ভিত্তিতে? তাহলে আমরা লিখতে পারি ক্লাসিফিকেশন বেসড অন ফাংশনাল গ্রুপ, বা বাংলায় বললে কার্যকরী গ্রুপের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তো কী হতে পারে, বলেছি যে কার্বোহাইড্রেটসের মধ্যে দুটো গ্রুপ থাকতে পারে, একটা একটা অ্যালডিহাইড, একটা কিটোন। তো যখন অ্যালডিহাইড থাকবে তাকে আমরা বলবো অ্যালডোজ, আর যখন কিটোন থাকবে তাকে আমরা বলবো কিটোজ। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটাই শুধু ডিফারেন্স, এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, ওর মধ্যে কিটো গ্রুপ আছে। এবার এদের জেনারেল ফর্মুলা লিখতে হবে।
তো আমি জেনারেল ফর্মুলাটা এদেরকে লিখি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তারপর থাকবে CHOH হোল N দিয়ে দিলাম, কারণ কতগুলো আছে জানি না, জেনারেল করছি। তারপর CH2OH, এটা হচ্ছে অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা। 1 নম্বর কার্বনে CHO, লাস্টের কার্বনে CH2OH, আর মাঝে CHOH হোলেন, দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে। কিটোজের ক্ষেত্রে দেখো কিটো গ্রুপ IUPAC নমেনক্লেচার পড়তে গিয়ে দেখেছো যে কিটো গ্রুপ কখনো 1 নম্বরে থাকতে পারে না, 2-এ থাকবে। তাহলে 2-এ কিটো দিলাম, তাহলে একই কী থাকবে CH2OH, তারপর CHOH হোল 4 হোল N, এটা 4 না N, তারপর CH2OH। তাহলে পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, এখানে CHO আছে আর এখানে যেহেতু কিটো আছে তাই 1 নম্বরে CH2OH করে দিয়েছে, বাকি তো সব সেম। এবার কি হবে দেখো, আমি বলেছি যে একটা অ্যালডো, আচ্ছা এরপর আমি এদেরকে ক্লাসিফিকেশন করব কটা কার্বন অ্যাটম আছে তার বেসিসে, কি কার্বন সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। খুব সোজা কথায় আমরা কি একটা কথা বুঝতে পারছি যে অ্যালডিহাইড বা কিটোন তাদেরকে যদি কার্বোহাইড্রেট হতে হয় তাদের মধ্যে একটা কাইরাল সেন্টার থাকতে হবে। এবার ওইচ গ্রুপ তো থাকতেই হবে, লাস্টেরটা ওইচ গ্রুপ, কিন্তু এটা কি কাইরাল কার্বন না, এই কার্বনটা কাইরাল কার্বন না, কারণ এর মধ্যে দুটো, এই কার্বনটাকে যদি খুলে আঁকাই এভাবে, আর উপরে অনেক একটা বড় গ্রুপ আছে, তাহলে এই কার্বনে 4টা সেম আলাদা ডিফারেন্ট গ্রুপ নেই, তাহলে এই কার্বনটা কাইরাল না। তাহলে কোন কার্বনটা কাইরাল? একমাত্র এই যে মাঝের কার্বনটা, এই মাঝের কার্বনটা কাইরাল হতে পারে। তাহলে এর মধ্যে যদি কাইরাল সেন্টার থাকতে হয় তাহলে মিনিমাম একটা কার্বন থাকতে হবে, মানে N এর ভ্যালু কখনো 0 হতে পারবে না, N এর ভ্যালু কখনোই 0 হতে পারবে না, কারণ N এর ভ্যালু 0 হলে এটা কি হয়ে যাবে CHO CH2OH, এটা কি আলোক সক্রিয় হবে? ওইচ গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে, কিন্তু কোনো কাইরাল সেন্টার নেই, তাহলে এটা আলোক সক্রিয় হবে না, তাহলে কার্বোহাইড্রেট বলবো না। তাহলে মিনিমাম যদি N এর ভ্যালু 1 হয় তখন গিয়ে এটা একটা কার্বোহাইড্রেটে পড়বে, সে অ্যালডিহাইড হোক আর কিটোন হোক। তাহলে পরিষ্কার কথা হচ্ছে N এর ভ্যালু 1, সবচেয়ে কম 1 মিনিমাম। তাহলে মিনিমাম N এর ভ্যালু 1 হলে এটা দেখতে কেমন হবে CHO CHOH CH2OH, এটা হলো। এবার এটাকে যদি করি তাহলে কি দেখতে পাবো, আমি একটু অন্যভাবে করে নিই। CHO আছে, তারপর এই CHOH আছে, তারপর CH2OH আছে, তা 3টে কার্বন দেখতে পাচ্ছি। তাহলে এবার এই মাঝের কার্বনটা দেখি, চারদিকে 4টে আলাদা গ্রুপ, একদিকে অ্যালডিহাইড, একদিকে H, একদিকে OH, একদিকে CH2OH, এই কার্বনটা কাইরাল। তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকলো, 1 নম্বর পয়েন্ট মিললো, অ্যালডিহাইড বা কিটোন থাকতে হবে, OH থাকতে হবে অনেকগুলো, মিললো 2 নম্বর পয়েন্ট, কাইরাল সেন্টার 3টে পয়েন্ট মিললো, তাহলে এটাকে একটা কার্বোহাইড্রেট বলবো। এভাবে আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে 3টে ক্রাইটেরিয়া হলো। এবার যে মেন কথাটা বলি, তাহলে এই N এর ভ্যালু মিনিমাম 1 হলে সেটা একটা কার্বোহাইড্রেট হচ্ছে। কী ধরনের কার্বোহাইড্রেট? যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে তাই কার্বোহাইড্রেটটাকে বলবো অ্যালডোজ, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে। এবার এর মধ্যে কটা কার্বন? 3টে কার্বন, তাহলে 3টে কার্বন থাকলে আমাদের যদি ট্রাই হয় তাই এর নাম হয়ে গেল অ্যালডোট্রায়োজ। আশা করছি বোঝাতে পারলাম, যেহেতু 3টে কার্বন তাই ট্রায়োজ, অ্যালডোট্রায়োজ। ওখানে চলে আসি, একইভাবে N এর ভ্যালু 0 হতে পারবে না, তাহলে কোনো কাইরাল সেন্টার থাকবে না, তাহলে N এর ভ্যালু এখানেও মিনিমাম 1, তাহলে মিনিমাম 1 হলে স্ট্রাকচারটা কী হবে CH2OH CO CHOH CH2OH, কিটো গ্রুপ আছে মিললো, অনেকগুলো OH আছে, হ্যাঁ এই কার্বনটা কাইরাল, হ্যাঁ তা 3টে প্রপার্টি ম্যাচ করছে, তাহলে এটাও হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এবার এর মধ্যে কটা কার্বন আছে? 4টে, তাহলে নাম হয়ে গেল, এটা কিটো গ্রুপ আছে তাহলে কিটো টেট্রোজ। তাহলে পরিষ্কার বোঝা গেল যে অ্যালডিহাইডের জন্য মিনিমাম হচ্ছে ট্রায়োজ কার্বোহাইড্রেট হতে গেলে, আর কিটোন হতে গেলে বা কিটোজ হতে গেলে তার হচ্ছে টেট্রোজ হতে হবে, 4টে কার্বন মিনিমাম থাকতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। অ্যালডোজ হতে গেলে 3টে কার্বন, কিটোজ হতে গেলে 4টে কার্বন মিনিমাম। এবার এদের নামকরণ, কি নামকরণ করতে হবে কার্বোহাইড্রেটের জন্য? কার্বোহাইড্রেটের জন্য যে নামকরণটা আছে তাকে বলে DL নামকরণ। এবার চলে আসছি কার্বোহাইড্রেট যৌগের DL নামকরণে। তাহলে আমরা স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে D মানে হচ্ছে ডেক্সট্রো আর L মানে হচ্ছে লেভো। ডেক্সট্রো মানে কি? বাংলা বলেছিলাম দক্ষিণাবর্তী,
আর লেভোর বাংলা বলেছিলাম বামাবর্তী। কিন্তু কার্বোহাইড্রেট যৌগের মানে যৌগের মধ্যে ডি আর এল মানে কখনোই ডেক্সট্রো আর লেভো কিন্তু না। কার্বোহাইড্রেটের জন্য ডিএল মানে ডেক্সট্রো লেভো না। তাহলে ডিএল কি ইন্ডিকেট করছে? দেখো আগে বলি ডেক্সট্রো আর লেভো কি। মনে করলাম আমার কাছে হচ্ছে একটা প্লেন পোলারাইজড লাইট আছে। কি ধরনের লাইট? প্লেন পোলারাইজড লাইট। তাহলে আমি আগে স্মল ডিএলটা বলি, যে স্মল ডিএল নামকরণটা কী জিনিস, তারপর ক্যাপিটাল ডিএলে চলে আসছি। এটাকে বলে দিই। তাহলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। ওকে, প্লেন পোলারাইজড লাইট কি? প্লেন পোলারাইজড লাইট মানে যে লাইটটা শুধুমাত্র একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ আছে, আলোর কম্পোনেন্টটা চারিদিকে ছড়িয়ে নেই। উদাহরণ হিসেবে বলতে পারি যে এই খাতাটাকে যদি আমি একটা প্লেন ধরি, তাহলে যে আলোর কম্পোনেন্টটা শুধুমাত্র প্লেনের মধ্যে আছে, মানে আলোটার বিস্তার শুধুমাত্র এই প্লেন বরাবর হবে। এই প্লেনের থেকে উপরের দিকেও কোনো কম্পাঙ্ক নেই বা কম্পোনেন্ট নেই, উপাংশ নেই, প্লেনের থেকে নিচের দিকেও নেই, শুধুমাত্র এই যে প্লেনটা, এই প্লেনের মধ্যে আলোটা আছে। এই ধরনের আলোকে বলে প্লেন পোলারাইজড লাইট, মানে যে আলোটা একটা নির্দিষ্ট প্লেনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবার আমরা কি পড়েছি? আলোক সক্রিয়তা বলতে, আলোক সক্রিয়তা বলতে বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে বা আলোক সক্রিয় যৌগ আমরা কাদেরকে বলবো? যে যৌগের মধ্যে দিয়ে এই প্লেন পোলারাইজড লাইট পাঠালে যৌগটা আলোর প্লেনকে ঘুরিয়ে দেয়। কথাটার মানে কি? ধরলাম একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে একটা আলোক সক্রিয় যৌগ নিয়েছি। ওকে, এই বিকারের মধ্যে দিয়ে এবার একটা আলো পাঠাচ্ছে, যে আলোটা এই প্লেনে আছে। এই প্লেন বরাবর আলোটা যৌগটার মধ্যে দিয়ে ঢুকছে। কিভাবে যাচ্ছে? এভাবে। এই যে এই প্লেন বরাবর আলোটা এই প্লেনে আছে ধরলাম, এই প্লেন বরাবর যৌগটার মধ্যে দিয়ে আলোটাকে পাঠাচ্ছি। এবার যৌগটা কি করবে? এই আলোটার প্লেনটাকে ঘুরিয়ে দেবে। কোন দিকে? দেখো, মনে করলাম যৌগর এই আলোটাকে যৌগটার মধ্যে দিয়ে পাঠালাম, তো কি করলো? যৌগটা আলোটাকে এইভাবে ডান দিকে ঘুরিয়ে দিল। ভালো করে দেখো কোন দিকে, এই তোমার দিক থেকে দেখবে তো, এই যে ডান দিকে এভাবে ঘুরিয়ে দিল। তাহলে যৌগটাকে বলবো দক্ষিণাবর্তী যৌগ বা ডেক্সট্রো রোটেটারি। কি বলবো? ডেক্সট্রো রোটেটারি। দেখো যেভাবে বুঝবে, প্লেনটা এভাবে ছিল, প্লেনটাকে ঘুরিয়ে দিল কোন দিকে? এই যে ডান দিকে, তাই নাম হয়ে গেল ডেক্সট্রো রোটেটারি। আশা করছি বোঝা গেছে। বা আরও ভালো করে এই পেন দিয়ে যদি বুঝতে চাও, এভাবে ছিল প্লেনটা আলোর, এভাবে ডান দিকে ঘুরিয়ে দিল, তাহলে এটাকে বলছে ডেক্সট্রো রোটেটারি। আর যদি উল্টো হতো, এই প্লেনটা এভাবে ছিল, এটাকে বাঁ দিকে ঘুরিয়ে দিল, মানে এদিকে ঘুরিয়ে এভাবে এরকম করে দিল, বা বাঁ দিকে যত ডিগ্রি কোণে ঘোরো বাঁ দিকে ঘুরিয়ে দিল, সেই ধরনের যৌগটাকে বলবো আমরা লেভো রোটেটারি। লেভো রোটেটারি। ডেক্সট্রো রোটেটারিকে হচ্ছে স্মল ডি দিয়ে প্রকাশ করে অথবা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করে, লেভো রোটেটারিকে স্মল এল দিয়ে প্রকাশ করে অথবা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করে। তাহলে আশা করছি বোঝাতে পারছি ডেক্সট্রো আর লেভো রোটেটারি বা স্মল ডি আর স্মল এল কাকে বলে, বা প্লাস মাইনাস কাদের বলে। এই স্মল ডি আর স্মল এল এর সাথে এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এর কোনো সম্পর্ক নেই। স্মল ডি মানে যে আলোকে ডান দিকে ঘোরাবে, স্মল এল মানে যে আলোকে বাঁ দিকে ঘোরাবে। ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল একদমই তা ইন্ডিকেট করছে না। তাহলে কি কার্বোহাইড্রেট যৌগ আলোকে কোনো দিকে ঘোরায় না? হ্যাঁ ঘোরায়, তার জন্য আমরা প্লাস মাইনাস বা ডিএল দেব। কি হয় ব্যাপারটা দেখো, মনে করলাম আমি একটা কার্বোহাইড্রেটের উদাহরণ নিয়েছি, এরকম ডি ব্র্যাকেটে লেখা আছে প্লাস, এগুলো হাইফেন, এগুলো মাইনাস না, গ্লুকোজ। তাহলে এই যে এখানে যে প্লাসটা দিয়েছি, এই প্লাসটা ইন্ডিকেট করছে এটা ডেক্সট্রো রোটেটারি বা দক্ষিণাবর্তী। স্মল ডি দিলে কনফিউশন চলে আসতো, ক্যাপিটাল ডি স্মল ডি দিলে, তাই দিলাম ডি প্লাস গ্লুকোজ মানে ডেক্সট্রো রোটেটারি। তাহলে ডেক্সট্রো লেভো তো আমি বোঝাচ্ছি, বা আমি দিলাম ডি মাইনাস গ্লুকোজ, তাহলে মাইনাসটা বোঝাবে লেভো রোটেটারি মানে বামাবর্তী, আলোর প্লেনটাকে বাঁদিকে ঘুরিয়ে দেবে, সেটা তো আছেই, কিন্তু তার সাথেও আমি তো ডিটা দিচ্ছি। তাহলে এই ডি বা এই ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল এর তো কোনো মানে আছে? হ্যাঁ মানি আছে। কি মানে? দেখো, এই ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এলটা কারো সাপেক্ষে মাপা হয়। কার সাপেক্ষে মাপা হয়? যেটা সব থেকে কমন বা ছোট যৌগ তার সাপেক্ষে। সেটা হচ্ছে কি দেখেছিলাম? অ্যালডো ট্রায়োজ। সব থেকে ছোট যৌগ হচ্ছে অ্যালডো ট্রায়োজ। এর রেসপেক্টে মাপা হয় ক্যাপিটাল ডি না ক্যাপিটাল এল। কী করে মাপা হয়? আগে অ্যালডো ট্রায়োজের উদাহরণটা বুঝতে হবে। অ্যালডো ট্রায়োজকে বলে গ্লিসারঅ্যালডিহাইড। খুব সোজা, গ্লিসারঅ্যালডিহাইড মানে গ্লিসারলের অ্যালডিহাইড। তাহলে একটা গ্লিসারলে 3টে কার্বন থাকে, তাহলে 3টে কার্বনের একটা কার্বোহাইড্রেট আঁকিয়ে দিই, CHOH CH2H, এই
তিনটে কার্বনে রাখিয়ে দিলাম গ্লিসারেলডিহাইড। বা এটাকে ফিশারে যদি ড্র করতে চাই, CHO H OH CH2H, এইভাবে আঁকালেও তাই, ফিশারে আঁকালেও তাই। তাহলে এটা হচ্ছে গ্লিসারেলডিহাইড, তিনটে কার্বনের সব থেকে ছোটো অ্যালডো ট্রায়োস হলো। এবার কেউ আমাকে জিজ্ঞেস করতে পারো যে ফিশার পজিশনে এই ওইচটাকে ডান দিকে কেন রেখেছে, বা দিকে কেন রাখিনি? তার অ্যান্সারটা হচ্ছে যত ন্যাচারালি অকারিং কার্বোহাইড্রেট, কথাটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট মানে তো শর্করা, এগুলো হচ্ছে আমরা প্রকৃতিতে পাই, গাছপালা থেকে পাই। অবশ্যই গাছ তৈরি করে শর্করা, আমরা তো তৈরি করতে পারি না। তাহলে যে সমস্ত শর্করা আমরা গাছ থেকে পাই, মানে যেগুলো ন্যাচারালি অকারিং প্রকৃতিতে পাওয়া যায়, সমস্ত শর্করাতে এই ওইচটা ডান দিকে থাকে। এই গ্লিসারেলডিহাইডের ক্ষেত্রেও এই ওইচটা ডান দিকে থাকে। যেহেতু গ্লিসারেলডিহাইড সব থেকে ছোটো, যার মধ্যে ওইচটা ডান দিকে আছে, তাই এটাকে বলা হয় ডিগ্লিসারেলডিহাইড। ডিগ্লিসারেলডিহাইড। আরও সোজা কথায় বললে এর যেটা আলোক সক্রিয়, নিচে দুটোভাবে বোঝার পদ্ধতি আছে। এক হচ্ছে এভাবে নাম্বারিং করব 1 2 3 হলো। তাহলে যে সমস্ত শর্করার মধ্যে সবার নিচের সক্রিয় মানে কাইরাল কার্বনে সবার নিচের কাইরাল কার্বনটা দেখতে হবে, নাম্বারিং করবার মনে করলাম 5 নাম্বার, তার 5টা কার্বন আছে, তাহলে 5 নাম্বার কাইরাল কার্বনটা দেখব। সেটাতে যদি ওইচ ডান দিকে থাকে ডি বলবো, ওইচ বাঁ দিকে থাকলে এল বলবো। আরেকটা সোজা উপায় হচ্ছে যেটা আমি করি, নিচের থেকে 2 নাম্বার, নিচের থেকে 2 নাম্বার ওইচ ডান দিকে আছে ডি, আর নিচের থেকে 2 নম্বরে ওইচ বাঁ দিকে থাকলে তাকে বলবো ক্যাপিটাল এল। আবার বলছি, প্রকৃতিতে যত শর্করা পাওয়া যায় সবার মধ্যে এই নিচের থেকে 2 নম্বর কার্বনটা বা সবার সব থেকে বেশি নাম্বার যে কাইরাল কার্বনটা পাবে তার ওয়েস্টটা ডান দিকে থাকে, প্রকৃতিতে যত পাওয়া যায়। তাই যত এক্সাম্পল দেখবো বইয়ের সব ডি, এলের এক্সাম্পল হাতে গোনা 1-2, সেগুলো ন্যাচারালি অকারিং না, প্রকৃতিতে যত পাওয়া যায় সব কটা ক্যাপিটাল ডি হবে। হলো, আশা করছি বোঝা গেল। সব থেকে ছোটো অ্যালডোট্রায়োজ হচ্ছে গ্লিসারেলডিহাইড, আর গ্লিসারেলডিহাইডে যেহেতু এই ওইচটা নিচের থেকে 2 নম্বর কার্বনের ওইচটা ডান দিকে আছে, তাই এটাকে বলে ডি। তো যত কার্বোহাইড্রেট দেখবো, অ্যালডোজ হোক কিটোজ হোক, যদি নিচের থেকে 2 নম্বরের ওইচটা ডান দিকে থাকে ডি বলবো, বাঁ দিকে থাকলে তাকে বলবো এল। এবার এর উপর বেস করে না বই একটা চার্ট দেওয়া থাকে, তো চার্টটা আমাদের কোনো মুখস্থ করার দরকার নেই, পরীক্ষার জেনারেলি আসে না, কিন্তু কি করে করা হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা অ্যালডোজের এক্সাম্পলটা করছি, অ্যালডোজের ক্লাসিফিকেশান। অ্যালডোজ, তাহলে দেখো সব থেকে ছোটো তো আমরা গ্লিসারেলডিহাইডটা করে ফেললাম, ফিশারে ড্র করি, CHO H OH CH2H, এটা 3টে কার্বন সব থেকে ছোটো, তাই এটা হয়ে গেল ডি। এবার এখানে আরেকটা কার্বন বাড়াবো, ওকে, কি করে দেখো, দুটো সম্ভাবনা হতে পারে এখান থেকে, দুটো সম্ভাবনা হতে পারে। কি দুটো সম্ভাবনা? এই নিচের পার্টটা সেম রাখলাম, আমি বল এই যে এটা তো ছিলই। এবার আমরা কি বলেছিলাম, ফিশার প্রজেকশন পড়াতে গিয়ে বলেছিলাম যদি কাইরাল কার্বন বাড়াতে হয় তাহলে একটা করে হরাইজন্টাল লাইন বাড়াতে হবে। তাহলে নিচের পোর্শনটা আমি কখনো চেঞ্জ করব না, এই এতটুকু যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা সেম থাকবে, এর উপরে এই পোর্শনটা আর অ্যালডিহাইডের মাঝে একটা করে কাইরাল কার্বন অ্যাড করবো, মানে একটা করে হরাইজন্টাল লাইন অ্যাড করে দেবো। দেখো একটা হরাইজন্টাল লাইন অ্যাড করে দিলাম, এটা আর ওটার মাঝে একটা করে হরাইজন্টাল লাইন সিম্পলি অ্যাড করে দিলাম, ওকে। এবার দেখো এখানে আমাকে কি দিতে হবে, এইচ ওইচ, তাহলে প্রথমবার আমি এইচটাকে দিলাম হচ্ছে বাঁদিকে, ওইচটাকে দিলাম ডান দিকে। আরেকটা সম্ভাবনা হতে পারে, এই পোর্শনটা তো ছিলই, এই পোর্শনটা দিয়ে মাথা ব্যথা নেই, আরেকবার দিলাম ওইচটাকে ডান দিকে, বাঁদিকে এইচটাকে ডান দিকে, একবার এইচটাকে বাঁদিকে দিলাম, একবার ডান দিকে দিলাম, এই তো দুটোই সম্ভাবনা, আর কোনো সম্ভাবনা নেই। এবার আরেকটা কার্বন বাড়াবো, তাহলে আবার দুটো সম্ভাবনা এখান থেকে আঁকিয়ে ফেলি, এখান থেকে দুটো সম্ভাবনা আমরা ড্র করে ফেলি। আরেকটা দাগ বাড়াতে হবে, যতটা সেম ছিল ততটা লিখে দিই, এতটা তো সেমই ছিল। হলো, এই যে বাঁদিক, এটা যেহেতু বাঁদিকে আছে, আমি এই চারটাকে বাঁদিকে করেছি, তাই এখানে হাইড্রোজেনটাকে বাঁদিকে দেবো, ওইচটাকে ডান দিকে করব। আর এই ক্লাসিফিকেশনটা যেহেতু ডান দিকে করলাম, যতটা সেম ছিল আগে অতটা লিখে নেবো সবসময়।
এখানে ওইচটাকে বাঁদিকে দেবো, হাইড্রোজেনটা ডান দিকে দেবো। দেখো মনে কী করে রাখবে, এটা বাঁদিকে করেছি, এখান থেকে ক্লাসিফিকেশনটা বাঁদিকে করলাম, তাহলে নতুন কার্বনে এইচটা বাঁদিকে দেবো, এইচটাকে ফোকাস করবে। এখানে আবার বাঁদিকে ক্লাসিফিকেশন করলাম, নতুন কার্বনে এইচ বাঁদিকে, আর ডান দিকে ক্লাসিফিকেশানে এইচটা ডান দিকে। ওখান থেকেও সিমিলার হবে, দুটো ক্লাসিফিকেশান হতে পারে। যতটা সেম ছিল আগে অতটা সবসময় আঁকিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হয়। এটা তো ছিলই, এইচ এটা বাঁদিকে আছে, এইচটা বাঁদিকে। যতটা ছিল আবার আঁকিয়ে ফেলি ততটাই। এটা ডান দিকে আছে, তাহলে এক্ষেত্রে এইচটা ডান দিকে। আশা করছি বোঝা গেল যে কী করে ক্লাসিফিকেশনটা করলাম। এবার এই ক্লাসিফিকেশনের নাম আছে, প্রত্যেকটা একটা করে নাম আছে, নামটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি কী করে মনে রাখবো। মনে রাখার ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, যে এই ফর্ম্যাটে লিখবো, গেট জিইটি গেট আরএ এক্সেল। গেট আরএ এক্সেল কী জিনিস? এটা হচ্ছে জি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল। কী জিনিস এগুলো? এগুলো হচ্ছে এদের নাম, নামের ফার্স্ট লেটারটা দিয়ে গেট আরএ এক্সেল। জি মানে এটার নাম বলেছিলাম, এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড, তাই না? জি মানে এটার নাম বলেছিলাম গ্লিসারলডিহাইড, তাহলে লিখে নিই গ্লিসারলডিহাইড, গ্লিসারলের অ্যালডিহাইড, গ্লিসারলডিহাইড। এ হচ্ছে ই মানে এরিথ্রোজ, ইতে এর নাম হয়ে যাবে এরিথ্রোজ। টিতে কী হবে? টিতে হবে থ্রায়োজ। আটতে হবে হচ্ছে রাইবোজ। এতে কি হবে? এতে হয়ে যাবে অ্যারাবিনোজ, জায়গা নেই তাই উপরে লিখে দিচ্ছি, এর নাম হয়ে যাবে অ্যারাবিনোজ। এক্সে কি হবে? এক্সে হবে জাইলোজ, আর এলতে এর নাম হবে লাইসোজ। তো এরকম করে নামগুলো করা হয়, তো আমাদের খুব বেশি মনে রাখারও দরকার নেই। আমরা এই টেকনিকটা কাজে লাগিয়ে গেট আরএ এক্সেল, গ্লিসারলডিহাইড, এরিথ্রোজ, থ্রায়োজ, রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ, লাইসোজ আমাদের কোনো কাজে লাগবে না। যদি কখনো এক দুটো কোশ্চেন চলে আসে নাম দিয়ে, সেক্ষেত্রে এভাবে করব। আচ্ছা এবার কি করে করব? দেখো আমাদের নামগুলো মনে রাখার দরকার নেই। গেট আরএ এক্সেল আমি তো ফার্স্ট লেটার দেখে মোটামুটি চিনতে পারবো, সেটা দিয়ে কাজ হয়ে যাবে। ধরো পরীক্ষায় তোমাকে বলেছে অ্যারাবিনোজ আঁকাতে, কী করে করব? মুছে দিই, দেখো অ্যারাবিনোজ। অ্যারাবিনোজ, তো অ্যারাবিনোজ আঁকানোর কী টেকনিক হতে পারে? তাহলে আমি এই যে গেট আরএ এক্সেল এটা কাজে লাগাবো। গেট আরএ এক্সেল, তাহলে প্রথমে গ্লিসারলডিহাইড আঁকিয়ে ফেলি, লম্বা করে ফেলি একটা। হ্যাঁ, গ্লিসারলডিহাইড কী ছিল? CHOH CH2H, এটা ছিল গ্লিসারলডিহাইড। তারপর দেখো এখানে আমাকে কি বলেছে? অ্যারাবিনোজ, তাহলে গ্লিসারলডিহাইড থেকে একটা কার্বন বাড়াতে হবে। এই যে একটা কার্বন বাড়ালাম, এটা কোন দিকে আছে? ইটা বাঁদিকে আছে, বাঁদিকের ক্লাসিফিকেশানে, তাহলে হাইড্রোজেনটা বাঁদিকে থাকবে, ওইচটা ডান দিকে। হলো। আবার কি করতে বলেছে? আরেকটা কার্বন বাড়াতে হবে অ্যারাবিনোজ। এবার কোন? এরিথ্রোজ থেকে দেখলাম দুটো ক্লাসিফিকেশান আছে, বাঁদিকে ডান দিকে। অ্যারাবিনোজটা ডান দিকে আছে, তাহলে হাইড্রোজেনটাকে ডান দিকে রাখতে হবে। এভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো, খুব সহজে পরীক্ষার স্ট্রাকচার বেরিয়ে যাবে। কিন্তু এই যে আমি চারটা করলাম না, কটা কার্বন হলো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। এটা হচ্ছে পেন্টোজ হলো, পাঁচটা কার্বন। এই চারটার আবার প্রত্যেকটা থেকে যদি একটা করে কার্বন বাড়িয়ে দিই, তাহলে কি হবে? 4 দুগুণ 8 হয়ে যাবে। তাহলে প্রত্যেক থেকে দুটো 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 করে পাবো। সেগুলো হচ্ছে কিন্তু আসতে পারে, তো সেগুলো আমরা খুব বেশি করে দেখাচ্ছি না, কারণ আমার বোর্ডের মধ্যে জায়গাটা শর্ট পড়ে যাবে। তো আমি শুধু ফর্মুলাটা বলে দিচ্ছি যে কী করে পরেরগুলো মনে থাকতে পারে। আঁকিয়ে দেখানোর স্কোপ নেই, বইয়ের মধ্যে চার্ট আছে, দরকার হলে আমি চারটা একবার দেখিয়ে দিচ্ছি। তা এই যে প্রথমে একটা ছিল, একটা থেকে দুটো হলো, দুটো থেকে চারটে হলো, চারটা থেকে আটটা হবে। সেই আটটার ফর্মুলা কি? ফর্মুলাটা লিখে নাও, এখান থেকে ফর্মুলা হবে অল অ্যালট্রোজ। আচ্ছা আমি একটু বড় করে লিখে দিই, তারপর ওখানে বসিয়ে নেবে। অল অ্যালট্রোজ গ্ল্যাডলি মেক গাম
ইন জায়েন্ট ট্যাঙ্কস। দেখো আটটা শব্দ পাওয়া গেল কিনা, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তাহলে রাইবোস থেকে এই দুটো, অ্যারাবিনোস থেকে এই দুটো, এক্স থেকে এই দুটো, জাইলোস থেকে, লাইসোস থেকে এই দুটো। আশা করছি বোঝাতে পারলাম যে এদের প্রত্যেকে 5টা কার্বন ছিল। তাহলে একটা কার্বন যদি বাড়াই, ওই থেকে ডান দিকে দিতে পারবো, বা দিকে দিতে পারবো, প্রত্যেকের দুটো করে পসিবিলিটি। তাহলে 8টা পসিবিলিটি হবে। এই যে আমি এই 4টে ছবিটা দেখিয়ে দিচ্ছি, ছবিটা দেখে নাও। তাহলে ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে 4টা থেকে কী করে 8টা হয়ে গেছে। এবার তুমি নামগুলো ম্যাচ করো আর অ্যালফাবেটের সাথে প্রত্যেকের নামটা ম্যাচ করো, দেখো মিলে যাবে। অল, অ্যালট্রোজ, গ্ল্যাডলি, মেক, গাম ইন জায়েন্ট ট্যাঙ্কস। মানে দেখো অল থেকে কি হবে, অল থেকে হবে হচ্ছে অ্যালোজ, অল থেকে হবে অ্যালোজ। অ্যালট্রোজ তো অ্যালট্রোজই আছে, অ্যালট্রোজের কিছু করিনি। জি থেকে হবে গ্লুকোজ, এম থেকে হবে ম্যানোজ, এই জি থেকে হবে গ্লুকোজ। এই যে ওজ আছে না, ওজ মানে শর্করাকে বা সুগারকে বোঝায়, ওজ মানে সুগার বা শর্করা। ইন থেকে কি হবে, ইন থেকে হবে আয়োডোজ, জায়েন্ট থেকে হবে গ্যালাক্টোজ, আর টি থেকে হবে ট্যালোজ। ওকে, আশা করছি বোঝা গেছে। এবার মনে করো পরীক্ষায় তোমাকে বলেছে গ্লুকোজ আঁকাতে, তোমার মনে থাকে না গ্লুকোজের স্ট্রাকচারটা কী করে হয়। আমাদের যদিও গ্লুকোজটা বারবার করে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি জানি গ্লুকোজের 6টা কার্বন আছে, তাহলে গেট RaXL তো মনে আছে। তারপর কি এখানে বসিয়ে দিই অল অ্যালট্রোজ, গ্ল্যাডলি, মেক, গাম ইন জায়েন্ট ট্যাঙ্কস। তাহলে গ্লুকোজটা কোথায় আছে, অ্যারাবিনোজের ভাগের মধ্যে। তাহলে আমি এত দূর আগে করেছি। আচ্ছা আবার করি, দেখো গ্লুকোজ আঁকাতে বলেছে। তো প্রথমে হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, সব থেকে সোজা, CH2OH জানি। এগুলো মুছে দিই যেন বুঝতে সুবিধা হয়। কোথায় আসতে হবে, গ্লুকোজ থেকে বাদিকে আসতে হবে ইতে, তাহলে এইচটা বাদিকে হবে। ই থেকে কোথায় আসতে হবে, অ্যারাবিনোজে, অ্যারাবিনোজ ডানে আছে, তাহলে এইচটা ডান দিকে হবে। অ্যারাবিনোজ থেকে কোথায় আসতে হবে, গ্লুকোজে, গ্লুকোজ বাদিকে আছে অ্যারাবিনোজে, তাহলে এইচটা বাদিকে হবে। এই হয়ে গেল স্ট্রাকচার। জাস্ট ফর্মুলা একটু মেমোরাইজ করবে কষ্ট করে, তাহলে দেখবে যে কোনো স্ট্রাকচার পরীক্ষা দিক মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। আর ফুল ফর্মও মনে করতে হবে না, খালি প্রথম লেটারগুলো যদি মনে থাকে, প্রথম লেটার দিয়ে তুমি এমনি পরীক্ষা বের করে দিতে পারবে। তাহলে এইভাবে আমরা গ্লুকোজের বা কার্বোহাইড্রেটের স্ট্রাকচারগুলো ড্র করি। আমাদের ডি গ্লুকোজের, এটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ, বা অনেক সময় বইয়ে ডি গ্লুকোজও লেখা থাকতে পারে। এটাই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। এই ডি গ্লুকোজের রিয়াকশনগুলো আমরা নেক্সট দিন দেখবো। তো থ্যাংক ইউ। তো যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার অবশ্যই করো। তাহলে নেক্সট দিন আমরা দেখবো গ্লুকোজের রিয়াকশন।